ওকে। আমাদের আজকের টপিক কার্ডিয়াক এমআরআই রিলেটেড। মোটামুটি এটা ইম্পর্টেন্ট একটা টপিক। গতবারেও প্রশ্ন আসছে গত পরীক্ষাতে। এখন আমরা যদি একটু দেখি, এখানে আমরা কার্ডিয়াক এমআরআই তে এক্সটার্নাল এবং ইন্টারনাল স্ট্রাকচার দুটোই দেখতে পারবো। এর সাথে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা ব্লাড ফ্লো যেটা, এটাও দেখতে পারবো। আচ্ছা, আমার কথা কি আজকে ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ভাইয়া। ওকে। অ্যানাটমিক্যাল এবং ফাংশনাল দুই ধরনের স্ট্যাটাসই দেখতে পারবো, এবং এখানে কিছু লিমিটেশন আছে, কিছু সুবিধা আছে। যাই হোক, আমরা যদি প্রথমে দেখি, এখানে আমরা একটা এমআরআই মেশিন দেখতে পাচ্ছি এবং এখানে একটা সারফেস কয়েল দেখতে পাচ্ছি, যেটা আমাদের মূল ম্যাগনেট থাকে। এটার ভেতরে যে কয়েলগুলো থাকে, এটাতে কার্ডিয়াক এমআরআই ভালো হয় না। এটার জন্য ডেডিকেটেড সারফেস কয়েল লাগে, সেটা চেস্টের চারিদিকে লাগানো থাকবে, যেটা আমরা দেখতে পাচ্ছি। এটাতে সিগন্যালটা খুব ভালো হয়, ইমেজিংটা খুব ভালো হয়। এখানে আমাদের খুব গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কার্ডিয়াক মুভমেন্ট, যে মুভমেন্টের কারণে যে আর্টিফ্যাক্ট হয় সেটা রিমুভ করা। এবং এটার জন্য আমাদের একটা হচ্ছে রেসপিরেটরি মুভমেন্টটা লিমিট করার জন্য আমাদেরকে ব্রেথ হোল্ডিং টেকনিক ইউজ করতে হয়। এবং কার্ডিয়াক মুভমেন্ট যেটা, এইটার যে মোশনের আর্টিফ্যাক্ট সেটা লিমিট করার জন্য আমাদেরকে ইসিজি গেটিং ইউজ করতে হয়। ইসিজি গেটিংটা দুই ধরনের, একটা হচ্ছে রেট্রোস্পেকটিভ, একটা হলো প্রসপেকটিভ। প্রসপেকটিভটা যদি আমরা আগে দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ইসিজির একটা ফিক্সড পার্টে স্ক্যানিংটা হচ্ছে। অ্যাকচুয়ালি যেটা হয়, যখন একটা নর্মালি কিউআরএস কমপ্লেক্সের আর ওয়েভ থেকে সাধারণত ডিটেক্ট করার পরে একটা নির্দিষ্ট সময় পরে স্ক্যানিংটা করে। একটা আর ওয়েভ ডিটেক্ট করতেছে, তারপরে একটা নির্দিষ্ট সময় পরে স্ক্যানিং হচ্ছে। এবং আমরা জানি যে কয়েকটা রিপিটেশন হওয়ার পরে একটা ইমেজ ফরমেশন হয়। সেক্ষেত্রে আমরা এখানে কয়েকটা রিপিটেশন দেখতে পাচ্ছি। এবং এটার ক্ষেত্রে, প্রসপেকটিভের ক্ষেত্রে, আমরা কিন্তু একটা ফিক্সড স্টেজে আমরা ইমেজটা পাবো, যেমন হতে পারে সিস্টেল অথবা ডায়াস্টল। কিন্তু যদি আমরা দেখি উপরেরটা, রেট্রোস্পেকটিভ যেটা, এটা কিন্তু একটা নির্দিষ্ট ইন্টারভালে পরপর সিকোয়েন্সটা চলবে এবং পুরোপুরি সব ফেজেই ইমেজটা অ্যাকোয়ার হবে। কিন্তু আমরা যখন দেখব, তখন এটা আমরা রেট্রোস্পেকটিভে যাব, যে আমরা কোন কন্ডিশনটা দেখতে চাই। আমরা যদি সিস্টল চাই বা ডায়াস্টল চাই, যে কোনো কন্ডিশনে আমরা দেখতে পারবো। এখন রেট্রোস্পেকটিভে যেহেতু অনেক বেশি ইমেজ অ্যাকোয়ার করা হয়, এটাতে টাইম কিন্তু অনেক বেশি লাগবে। কিন্তু আমরা এখানে একটা ইনফরমেশন পাবো, সেটা হচ্ছে বিভিন্ন ফেজের ইনফরমেশনই পাবো। কিন্তু প্রসপেকটিভে কিন্তু আমরা টাইম কমায় দিচ্ছি, কারণ একটা আমরা ফিক্সড ফেজের ইমেজিং করতেছি। এবং ফার্স্ট স্ক্যানিং এর জন্য এটা খুব ভালো ইফেক্ট হবে, তবে একটা ফেজেরই ইমেজ পাবো আমরা প্রসপেকটিভে। ওকে। এরপরে আমাদের ইমেজিং এ খুব গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে আমাদের সব ইমেজিং এই লোকালাইজার, প্রথমে একটা ফার্স্ট ইমেজিং সিকোয়েন্সে প্রথমে একটা আমরা লোকালাইজ করি যে আমাদের কোন পার্টটা স্ক্যানিং করব। যেমন আমরা এখানে করোনাল এবং অ্যাক্সিয়াল ইমেজ দেখতেছি। এই ইমেজটা খুব ফাস্ট অ্যাকোয়ার করার পরে আমরা এখান থেকে সিলেক্ট করব যে ফাইনালি আমরা কোন ধরনের ইমেজটা চাচ্ছি। যেমন এই করোনাল থেকে আমরা অ্যাক্সিয়াল ইমেজটা পরবর্তীতে সিলেক্ট করব, যে আমরা কোন কোন ইমেজ নিব। এবং এই অ্যাক্সিয়াল ইমেজ থেকে আমরা আবার দেখাই দিচ্ছি যে আমরা কার্ডিয়াকের শর্ট অ্যাক্সিস ভিউটা নিব, এবং সেটা পরবর্তীতে অ্যাকোয়ার করা হবে। সেটা হচ্ছে লোকালাইজার। প্রথমে একটা ফাস্টার ইমেজিং সিকোয়েন্সের মাধ্যমে জাস্ট একটা সেকশন নিয়ে এটা এখান থেকে আমরা লোকালাইজ করতে পারি, এবং যদি কোনো এক্সট্রা প্যাথোলজি থাকে সেটাও আমরা এখান থেকে কিন্তু ডিটেক্ট করতে পারি, যে এখানে যেহেতু এক্সট্রা প্যাথোলজি আছে, সো আমাদের হার্টের বাহিরেও হয়তো একটা স্ক্যান করা লাগতে পারে। এটা হ্যাঁ, হচ্ছে একটু ভাইয়া বুঝতে পারিনি। লোকালাইজার। যে কোনো স্ক্যানিং এর শুরুতেই প্রথমে লোকালাইজ করতে হয়। যেমন আমি এখানে কার্ডিয়াক ইমেজিং করতে চাচ্ছি, তো আমরা একটা চেস্টের একটা করোনাল, জাস্ট একটা করোনাল ইমেজ নিব। নেয়ার পরে আমি এখানে দেখবো যে আমার চেস্টের, মানে হার্টের জন্য আমি কোন পার্ট থেকে কোন পার্ট পর্যন্ত স্ক্যান করব। যেমন এখানে দেখাচ্ছে যে একেবারে অ্যাপিক্যাল রিজন থেকে আহ মোটামুটি ডায়াফ্রামের একটু নিচ পর্যন্ত একটা স্ক্যান করবে। এখান থেকে আমরা ফিক্স করে দেবো যে এতটুকু স্ক্যান হবে। আবার যদি আমরা অ্যাক্সিয়াল ইমেজটাতে দেখি, এখানে আমরা কার্ডিয়াক অ্যাপেক্স থেকে একবারে পোস্টেরিয়র পার্ট এই পর্যন্ত স্ক্যানিং করবে। মানে পরবর্তী স্ক্যানিংটা কিন্তু এই কার্ডিয়াক অ্যাপেক্স থেকে শুরু করে পোস্টেরিয়র অ্যাসপেক্ট পর্যন্ত হবে। এটা হচ্ছে প্রত্যেক স্ক্যানিং এর শুরুতেই লোকালাইজারই ইউজ।
ওকে, আপনাদের মাইক্রোফোন গুলো একটু অফ রাখেন। লোকালাইজার কিন্তু সিটি স্ক্যানেও করা হয়, এমআরআই তেও করা হয়। এটা একেবারে শুরুতে এই কাজটাই করা হয়, এটাই লোকালাইজার, যে আমরা কোথা থেকে কতদূর পর্যন্ত স্ক্যানিং করব এটা দেখার জন্য খুব ফাস্টার একটা স্ক্যানিং করা হয় শুরুতেই, এটা হলো লোকালাইজার। আর এমআরআই, আমাদের কার্ডিয়াক এমআরআই তে বেশ কয়েকটা স্পেশাল নাম আছে, সেগুলো আমাদেরকে যদি এরকম শর্ট নোট আসে সেক্ষেত্রে তো বলতে হবে। যেমন ডার্ক ব্লাড ইমেজিং, এখানে ডার্ক ব্লাড ইমেজিং এ ব্লাডটাকে ডার্ক দেখানো হবে এবং সারাউন্ডিং যে মাসেল ওয়াল এগুলো আমরা কিন্তু ইন্টেন্সিটি ভালো দেখতে পারবো। সেক্ষেত্রে এইটার ক্ষেত্রে অ্যানাটমিক্যাল অ্যাসেসমেন্টটা ভালো হবে ডার্ক ব্লাড ইমেজিং এ, এবং এটাতে শুধুমাত্র স্ট্যাটিক ইমেজ নেওয়া হয়। ডার্ক ব্লাড ইমেজিং এ শুধুমাত্র স্ট্যাটিক ইমেজই দেখা হয়, সো এখানে কিন্তু ফাংশনাল স্ট্যাটাস জানা যাবে না। আর একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে কার্ডিয়াক এমআরআই, সেটা হলো ইনভার্সন রিকভারি ইমেজিং। ইনভার্সন রিকভারি, আমরা যে নর্মালি যে ইনভার্সন রিকভারি গুলো করি সেটার ক্ষেত্রে সেটার সাথে কার্ডিয়াক এমআরআই এর একটু পার্থক্য আছে। এখানে ডাবল ইনভার্সন রিকভারি, ইভেন ট্রিপল ইনভার্সন রিকভারি ইমেজ নেওয়া হয়। এটা স্পেসিফিক্যালি ব্লাডটাকে ডার্ক করার জন্য এই সেকেন্ড একটা ইনভার্সন পালস ইউজ করা হয়। এবং সেকেন্ড ইনভার্সন পালসটার জন্য আমরা যে ইমেজটা এর আগে দেখলাম, যে ব্লাডটা ডার্ক দেখা যাচ্ছে, এবং এটার সাথে যদি আরো একটা ইনভার্সন পালস ইউজ করা হয় সেটা আমরা ট্রিপল ইনভার্সন রিকভারি বলি। এটার ক্ষেত্রে জাস্ট 3 নম্বরটা হচ্ছে ফ্যাটকে সাপ্রেস করার জন্য এক্সট্রা ইনভার্সন পালস ইউজ করা হয়, এবং এটাও কিন্তু ডার্ক ব্লাড ইমেজিং এ ইউজ করা হয়। তার মানে ডার্ক ব্লাড ইমেজিং এ গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে একটা ইনভার্সন রিকভারি, এবং এখানে ডাবল ট্রিপল বিভিন্ন ধরনের ইনভার্সন রিকভারি ইউজ করা হয়। এরপরে যেটা হোয়াইট ব্লাড ইমেজিং বা ব্রাইট ব্লাড ইমেজিং যেটাই বলি, এখানে ব্লাডটাকে ব্রাইট দেখা যাবে, মাসল ওয়াল গুলোকে আমরা ভালোভাবে দেখতে পারবো না। তার মানে এখানে অ্যানাটমিক্যালের চাইতে আমাদের ফাংশনাল যেটা অ্যাসেসমেন্ট এটা ভালো হবে। এবং ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে যে সিনে ইমেজিং, যেটা ওয়ালের মোশন দেখার জন্য বা ভেতরে যে ব্লাড ফ্লো হচ্ছে এটা দেখার জন্য যে ইমেজিংটা করা হয় এটা হচ্ছে হোয়াইট ব্লাড ইমেজিং। তার মানে হোয়াইট ব্লাড ইমেজিং মেইনলি ফাংশনাল অ্যাসেসমেন্টের জন্যই ব্যবহার করা যাবে, সাথে কিছু অ্যানাটমিক্যাল ইনফরমেশনও পাওয়া যাবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ফেস কন্ট্রাস্ট এমআরআই বা ফেস শিফট এমআরআই। এই ফেস কন্ট্রাস্ট এমআরআই এখানে আমাদের যে ফ্লোয়িং পার্ট, হার্টের ভিতরে যেহেতু ব্লাড ফ্লো করে, এই ফ্লোটাকে আমরা কোয়ান্টিফিকেশন করতে পারবো। ফ্লোটা কত বেশি অথবা কত কম, যেটা আমরা কালার ডপলার আল্ট্রাসাউন্ডে করতে পারি, ঠিক সেরকম। কার্ডিয়াক এমআরআই অথবা আমরা এমআর অ্যাঞ্জিওগ্রাম যেগুলো, সেগুলোতে আমরা তো ব্রড হেডিং এ 2 ধরনের বলি। একটা হচ্ছে কন্ট্রাস্ট ছাড়া, যেটাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেহেতু কন্ট্রাস্ট ছাড়া করতে পারতেছি, সো এটা আমাদের সুপিরিয়র একটা পার্ট। কন্ট্রাস্ট ছাড়া এবং কন্ট্রাস্ট সহ করতে পারি। কন্ট্রাস্ট ছাড়ার মধ্যে আবার আছে টাইম অফ ফ্লাইট এবং ফেস কন্ট্রাস্ট। ফেস কন্ট্রাস্টটাতে আমরা কিন্তু ফ্লো ডিটেকশনের সাথে ফ্লো ভেলোসিটিটাও মেজার করতে পারি। এবং যেহেতু এখানে ভেলোসিটি মেজার করতে পারতেছি, তার মানে বিভিন্ন চেম্বার বা ন্যারো একটা পার্টের ভিতর দিয়ে যে ফ্লো গ্রাডিয়েন্ট কেমন হচ্ছে সেটা আমরা কোয়ান্টিফিকেশন করতে পারবো। এবং এই ফেস কন্ট্রাস্ট ভেলোসিটি ম্যাপিং এ 2 ধরনের মেইন ইমেজ আছে। একটা হচ্ছে হলো ম্যাগনিটিউড ইমেজ, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রথমটা বাম সাইডেরটা ম্যাগনিটিউড, আর একটা হচ্ছে ফেজ ইমেজ। ম্যাগনিটিউড ইমেজে আমরা দেখতে পাচ্ছি যে কোন জায়গাটাতে ফ্লো বেশি আছে, সাদা পার্ট গুলোতে ফ্লো বেশি। এবং ফেজ ইমেজে আমরা এই তো অ্যাসেন্ডিং অ্যারোটা এবং ডিসেন্ডিং অ্যারোটা, এখানে আমরা একটাতে ফ্লো যদি হয় উপরের দিকে আর একটা নিচের দিকে, সাদা এবং কালো, এটা থেকে আমরা কিন্তু ফ্লোর একটা ডিরেকশন সম্পর্কেও ধারণা পাচ্ছি। এবং এই ফেস কন্ট্রাস্ট ইমেজিং কালার কোডিংও করা যেতে পারে। সেক্ষেত্রে আমরা ভেলোসিটি সম্পর্কেও একটা ধারণা পাবো, স্কেল থাকবে, স্কেল থেকে এর ভেতরে ভেলোসিটি কেমন আছে সেটা সম্পর্কে ধারণা পাওয়া যাবে। তার মানে ফেস কন্ট্রাস্ট ইমেজিং এ আমরা ফ্লো ভেলোসিটি, ফ্লো ম্যাপিং গুলো করতে পারবো খুব ভালোভাবে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে মায়োকার্ডিয়াল ট্যাগিং।
মায়োকার্ডিয়াল ট্যাগিং যেটা সেটা হচ্ছে একটা হার্টের মাসল কন্ট্রাকশন হচ্ছে বা মুভমেন্ট অ্যাবনর্মালিটি আছে, এই অ্যাবনর্মালিটিটা কি একটা পুরো মাসল ওয়ালের লেয়ার জুড়েই নাকি কোনো একটা পার্টে, এটা দেখার জন্য স্পেশাল পালস ইউজ করা হয়। পালস ইউজ করে কার্ডিয়াক মাসলের যে সিগন্যাল ইন্টেন্সিটিটা ছিল সেটার ভেতরে এরকম গ্রিডের মতো করে সিগন্যালটা লস করে দেওয়া হয়, সেক্ষেত্রে এরকম ট্যাগিং হয়ে যায়। এইটা আমরা যদি কাছে থেকে দেখি যে প্রত্যেকটা ব্লক একটা চার কোণা হয়ে যাবে এবং প্রত্যেকটা সমান থাকবে, কিন্তু যখন কোনো একটা পার্টে কন্ট্রাকশন হবে সেই পার্টে কিন্তু এই ব্লকটা ডিফর্মড হয়ে যাবে, কিন্তু যেই পার্টে কোনো মুভমেন্ট হবে না এই ব্লকগুলো ডিফর্মড হবে না, এবং সেটার উপর ভিত্তি করে এখানে আমরা ডিটেক্ট করতে পারবো মায়োকার্ডিয়াল ট্যাগিং এর মাধ্যমে যে কোনো একটা মাসল লেয়ারের পুরো থিকনেস জুড়েই আসলে অ্যাবনর্মালিটি আছে নাকি কোনো একটা স্পেসিফিক লোকেশনে অ্যাবনর্মালিটি আছে। এখানে যদি আমরা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে মুভমেন্টের কারণে বা কন্ট্রাকশনের কারণে যে গ্রিড গুলো ডিফর্মড হচ্ছে। ডিফর্মড হওয়াটাই ভালো, যদি কোনো কারণে কোনো পার্টে কোনো ডিফর্ম না হয় তাহলে বুঝতে হবে যে ওই পার্টে মাসেলটা কন্ট্রাকশন হচ্ছে না। সো মাসেল কন্ট্রাকশন দেখার জন্য মায়োকার্ডিয়াল ট্যাগিং একটা গুরুত্বপূর্ণ পার্ট। এরপরে আছে কন্ট্রাস্ট ইনহেন্সড ইমেজিং। পোস্ট কন্ট্রাস্ট ইমেজিং আমরা জানি T1 ইউজ করা হয়, এবং এইখানে আমাদের দুইটা ইমেজিং করা হয়। একটা হচ্ছে ফার্স্ট পাস ইমেজ, যেটা 3 মিনিটে গ্যাডোনিয়াম দেওয়ার 3 মিনিটে সময় করা হয়, আর একটা হচ্ছে ডিলেড স্ক্যানিং, সেটা হলো 10 মিনিটের দিকে করা হয়। যেটা 3 মিনিটে করা হয় এটা পারফিউশন ইমেজিং অথবা ফার্স্ট পাস ইমেজিং বলা হয়। এটাতে একটা যদি কোনো একটা ইনফাকশন থাকে সেখানে ইনহ্যান্সমেন্টটা কম হবে, এবং ডিলেড স্ক্যানিং যেটা 10 মিনিটে করা হয় এটাতে একটা যদি স্কার হয় স্কার টিস্যু গুলো ডিলেড ইনহ্যান্সমেন্ট হবে এবং ডিলেড ওয়াশ আউট হবে। পোস্ট কন্ট্রাস্ট স্ক্যানিং এটা আর একটা স্ক্যানিং আছে, সেটা হচ্ছে স্ট্রেস। এখন আমরা একটা রেস্টিং ইমেজ এবং স্ট্রেস ইমেজ দুই রকম ভাবে ভাগ করে ফেলি এখানে। স্ট্রেস ইমেজিংটা দুই ভাবে করা যেতে পারে, একটা হচ্ছে এক্সারসাইজ ইনডিউস করে স্ট্রেস ইন্ডাকশন দেওয়া যেতে পারে, আর একটা হচ্ছে ফার্মাকোলজিক্যাল অ্যাডিনোসিন বা ডোবিউটামিন ইউজ করা যেতে পারে। সেক্ষেত্রে প্রোটোকলটা হচ্ছে আহ, প্রথমে একটা রেস্টিং ইমেজ করা হবে এবং তারপরে স্ট্রেস ইমেজ করা হবে। স্ট্রেস ইমেজে যে কোনো একটা ডিফেক্ট যদি থাকে সেই ডিফেক্টটা অ্যাগ্রাভেট করবে, এবং রেস্ট ইমেজে নর্মাল থাকবে। এখন রেস্টিং ইমেজে যদি নর্মাল থাকে, স্ট্রেসে যদি অ্যাবনর্মাল হয় তাহলে ইসকেমিয়া, আর দুইটাতেই যদি খারাপ থাকে তাহলে আমরা ওইটাকে ইনফাকশন বলতে পারবো। এর সাথে আমাদের যে বিভিন্ন ধরনের ভিউ নেওয়া যেতে পারে, ডাবল চেম্বার ভিউ, 4 চেম্বার ভিউ, 5 চেম্বার ভিউ, এবং ক্রস সেকশন যেটা আমরা শর্ট অ্যাক্সিস ভিউ এর আগে দেখলাম, সেগুলো বিভিন্ন ধরনের সেকশন আমরা এখানে নিতে পারি। এরপরে আমাদের যে ডিসকাশন সেটা হচ্ছে এমআর অ্যাঞ্জিওগ্রাম। এমআর অ্যাঞ্জিওগ্রাম আমরা একটু আগেই বললাম যে এমআর অ্যাঞ্জিওগ্রামে সুপিরিয়র হচ্ছে এই কারণে যে আমরা এখানে কন্ট্রাস্ট ছাড়াও অ্যাঞ্জিওগ্রাম করতে পারি। এবং এই কন্ট্রাস্ট ছাড়া যে অ্যাঞ্জিওগ্রাম এটা আমরা 3D ফরম্যাটেও করতে পারি। এর আগে আমরা সিটি কর্নারি অ্যাঞ্জিওগ্রামটা ডিসকাস করছি, কিছুটা ওইরকমই। এখন এখানে যে নন কন্ট্রাস্ট এটা দুই ভাবে করা যেতে পারে, টাইম অফ ফ্লাইট এবং ফেস কন্ট্রাস্ট। এখন আমি জাস্ট একটু টাইম অফ ফ্লাইট এবং ফেস কন্ট্রাস্টটা একটু ডিসকাশন করব। সেটা হচ্ছে যে আমরা যখন একটা টিস্যুতে রিপিটেডলি আরএফ পালস দেই, 90 ডিগ্রি পালস দেই, আমরা একটা নির্দিষ্ট সময় পর পর দেই 90 ডিগ্রি পালস, নর্মাল যে সিকোয়েন্স গুলো করা হয় তাতে যেটা হয় T1 রিল্যাক্সেশনের জন্য যথেষ্ট সময় থাকে এবং টিস্যুটা সিগন্যাল থাকে, T1 ম্যাগনেটাইজেশন লঙ্গিটিউডিনাল ম্যাগনেটাইজেশনটা থাকে। আর যদি এই 90 ডিগ্রি পালসটাই রিপিটেডলি দেয়া হয় সেক্ষেত্রে কিন্তু রিল্যাক্সেশনের জন্য টাইমটা পাওয়া যাবে না, এবং আলটিমেটলি যেটা হবে ওই টিস্যুটার সিগন্যালটা কম থাকবে। আমরা যে প্রথমটা যদি দেখি এটাতে সিগন্যাল অনেক বেশি থাকতেছে ডিলে করে 90 ডিগ্রি পালস দেওয়ার কারণে, এবং রিপিটেড পালসের কারণে কিন্তু সিগন্যালটা আমরা গ্রো করতে দিচ্ছি না, যেটাকে বলা হয় এমআরআই তে স্যাচুরেশন।
এখন যদি এখানে আমরা যদি একটু দেখি যে একটা নির্দিষ্ট পার্টে আমরা রিপিটেডলি 90 ডিগ্রি পালস দিচ্ছি, সেটা ব্রেন হতে পারে বা যে কোনো অর্গান, আমরা যে অর্গানটা স্ক্যান করতে চাই, তাহলে ওই জায়গাটার সিগন্যাল কিন্তু সাপ্রেস হচ্ছে, কিন্তু তার ঠিক নিচের পার্টে সিগন্যালটা কিন্তু সাপ্রেস হচ্ছে না। সো এই নিচের পার্ট থেকে যদি কোনো ব্লাড, কোনো টিস্যু যদি চলে আসে, অবশ্যই সেটা ফ্লোয়িং ফ্লুইড বা ব্লাডই হবে। সেই টিস্যুটা যদি চলে আসে সেটা কিন্তু সাপ্রেসড হয়নি, সো সেই টিস্যুটা থেকে আমরা সিগন্যাল পাবো, এবং এটাই হচ্ছে টাইম অফ ফ্লাইটের মেকানিজম। তবে এটাতে সমস্যা হচ্ছে, এটাতে আমরা কিন্তু কোনো ফ্লো ভেলোসিটি বা ফ্লোর ডিরেকশন সম্পর্কে কোনো ধারণা পাবো না। শুধু ফ্লো আছে কি না এবং ইন্টেন্সিটি থেকে আমরা একটা ধারণা করতে পারি যে এখানে হয়তো ফ্লো বেশি আছে, কিন্তু এটা কোয়ান্টিফিকেশন করতে পারবো না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা জায়গাতে সিগন্যাল সাপ্রেস করা আছে, এবং সেখানে যদি একটা নতুন টিস্যু আসে যেখান থেকে সিগন্যাল সাপ্রেসড হয়নি, সেখান থেকে যদি আসে তাহলে এটা সিগন্যাল দিবে, এবং এটা ফ্লো ভেলোসিটির উপর ভিত্তি করে বিভিন্ন রকম ইফেক্ট হতে পারে। যেমন আমরা এখানে যে দেখতে পাচ্ছি এই পার্টটাতে ব্লাডটা কিন্তু এখনো আসেইনি, সো এই জায়গাতে কিন্তু আমরা ব্রাইট সিগন্যালটা পাবো না, ভেসেল থাকলেও এখানে পাবো না। আবার এই জায়গাটাতে ব্লাডটা চলে আসছে, এখানে চলে আসছে, সো আমরা এখানে এই জায়গাটাতে কমপ্লিট ব্রাইট সিগন্যাল পাবো, কিন্তু এই জায়গাগুলোতে আমরা সেন্ট্রালি ব্রাইট পাবো, পেরিফেরালি হাইপো পাবো। এরকম ঘটনা কিন্তু আমাদের নর্মাল যে এমআরআই ইমেজিং করি, T1 T2 ওয়েটেড ইমেজিং, যেগুলোতে আমরা ফ্লো ভয়েড হিসেবে দেখতে পাই, সেখানেও এই ফ্লোর কারণে কিন্তু এরকম ভয়েড তৈরি হয়। নর্মালি যে আমরা ইমেজিং সিকোয়েন্স গুলো করি সেটাতে 90 ডিগ্রি এবং 180 ডিগ্রি পালস দেওয়া হয়, এবং ক্রাইটেরিয়া হচ্ছে যে একটা টিস্যু থেকে সিগন্যাল আমরা তখনই পাবো যখন ওই টিস্যুটা 90 ডিগ্রি এবং 180 ডিগ্রি দুটো পালসই পাবে। কোনো কারণে যদি যে কোনো একটা মিস করে ওই টিস্যুটা, তাহলে কিন্তু ওই জায়গা থেকে আমরা সিগন্যাল পাবো না, এবং এটার কারণে ফ্লো ভয়েড হিসেবে দেখতে পারবো, যেটাকে আমরা টাইম অফ ফ্লাইট ইফেক্ট হিসেবে বলি। এটা হলো ভয়েড পাইতে পারি আমরা ফ্লোর কারণে, কিন্তু একই জিনিসটাকে কিন্তু আমরা অ্যাঞ্জিওগ্রামের ক্ষেত্রে ব্রাইট সিগন্যালের জন্য ইউজ করতেছি। আরেকটা হচ্ছে ফেজ কন্ট্রাস্ট অ্যাঞ্জিওগ্রাম। ফেজ কন্ট্রাস্ট অ্যাঞ্জিওগ্রাম আমরা এখানে দুইটা গ্রাডিয়েন্ট ইউজ করি পরপর। একটা যদি ডিরেকশন একরকম থাকে, ঠিক অপোজিট ডিরেকশনে সেম ইন্টেন্সিটির আরেকটা গ্রেডিয়েন্ট ইউজ করি, তাহলে যেটা হয় যে একটা স্ট্যাটিক টিস্যু প্রথম গ্রেডিয়েন্ট অ্যাপ্লাইয়ের পরে তার ফেজের যে শিফট হয়েছিল দ্বিতীয় গ্রেডিয়েন্টের পরে ঠিক অপোজিট শিফটিং হয়ে কিন্তু আগের মতো কন্ডিশনে ফিরে আসে, কিন্তু যেই জায়গাটাতে ফ্লো থাকে সেই জায়গাটাতে এই গ্রেডিয়েন্টের ইফেক্টটা আগের কন্ডিশনে আর ফিরে যায় না, কিছু শিফটিং থেকে যায়, এবং এই শিফটিং কতটুকু ডিফারেন্স হচ্ছে স্ট্যাটিক টিস্যুর সাথে, এটা কিন্তু মাপা সম্ভব, এবং এই ফেজ শিফট বা ফেজ ডিফারেন্স থেকে কিন্তু ভেলোসিটি সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। ফেজ শিফট যদি বেশি হয় তাহলে বুঝতে হবে যে এটা ভেলোসিটি অনেক কম আছে, এবং এটা ফেজ শিফট পজিটিভ নাকি নেগেটিভ এটার ভিতর থেকে ফ্লো ডিরেকশন সম্পর্কেও ধারণা পাওয়া যাবে। সো ফেজ কন্ট্রাস্ট অ্যাঞ্জিওগ্রাম খুবই গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু আমরা ফ্লো ভেলোসিটি, ফ্লো ম্যাপিং এই কাজগুলো করতে পারবো। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। ওকে, ওকে, থ্যাংক ইউ। আমি একটু টেনশনে আসছি। ওকে, এরপরে আমাদের মূল পার্ট কিন্তু ওখানেই ছিল, এমআরআই। এরপরে আমাদের ডিজিজ যখন পড়বো তখন আমাদের কিছু রিলেটেড এমআরআই ফাইন্ডিং গুলো আমরা একটু দেখবো। এখন আমরা চলে যাচ্ছি নিউক্লিয়ার কার্ডিয়াক ইমেজিং, এটা কখনো আসে নাই, আমরা জাস্ট একটু আলোচনা করি। নিউক্লিয়ার কার্ড ইমেজিং, এখানে কিন্তু বিভিন্ন ধরনের রেডিও ট্রেসার ইউজ করা হয়, এবং আমরা যদি ব্রড হেডিং এ ভাগ করি, স্পেক্ট এবং পেট, এই দুই ধরনের আমরা নিউক্লিয়ার ইমেজিং করি, এবং বিভিন্ন ট্রেসার ইউজ করা হয়। আর ইমেজ যদি আমরা দেখি তাহলে এখানে কিন্তু আমরা যে পেট অথবা স্পেক্ট যাই হোক, এর সাথে আমরা কিন্তু সিটিটাকে ইন্টিগ্রেট করছি, তার মানে এখানে হাইব্রিড ইমেজিং হচ্ছে, এটা পেট সিটি অথবা স্পেক্ট সিটি হবে। নর্মালি নিউক্লিয়ার ইমেজিং এ দুই ধরনের ইমেজ পাওয়া যায়, একটা হলো প্ল্যানার ইমেজ, যেটা আমরা দেখতে পাচ্ছি কিছুটা এক্স রে এর মতো। এটা প্ল্যানার ইমেজ আবার বিভিন্ন সাইড থেকে দেখলে বিভিন্ন রকম হয়, যেমন আমরা পিছন থেকে যদি প্ল্যানার ইমেজিং করি সেক্ষেত্রে রিবের পোস্টেরিয়র পার্টটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে,
এবং সামনে থেকে যদি প্ল্যানার ইমেজ করি তো সেক্ষেত্রে সামনের পার্টটা ভালোভাবে বোঝা যায়। এবং টোমোগ্রাফিক ইমেজ, যেটা আমরা পেট বা স্পেক্টে নর্মালি করা হয়, যদি আমরা দেখি এটা যদি দেখি বি ইমেজটা যদি দেখি, এটা কিন্তু অ্যাক্সিয়াল সেকশনের মতো মনে হচ্ছে, তবে এখানে কিন্তু আমরা অ্যানাটমিক্যাল ইনফরমেশনটা পাচ্ছি না, শুধু ফাংশনাল ইনফরমেশনটা পাচ্ছি। এটা হলো নিউক্লিয়ার ইমেজিং এর টোমোগ্রাফিক ইমেজ। এর আগে যেটা বোন স্ক্যানার দেখছি ওইটা হচ্ছে প্ল্যানার ইমেজিং, এবং এই ইমেজটাই আমরা সিটির সাথে ইন্টিগ্রেট করে দিচ্ছি, তখন আমাদের এটা পেট সিটি অথবা স্পেক্ট সিটি। এবং এর সাথে আমরা কিন্তু পারফিউশন ইমেজিংও করতে পারি। এবং পারফিউশন ইমেজিং যদি আমরা দেখি, এখানে একটা জায়গাতে যদি ব্লাড ফ্লো ভালো থাকে সেক্ষেত্রে তো ওইখানে ট্রেসারটা যাবে, ওখানে ছবিটাতে ট্রেসার অ্যাকুমুলেট করবে। এখন আমাদের যেটা এখানে করা হয় দুই ধরনের, এখানেও দুই ধরনের ইমেজ করা হয়, স্ট্রেস এবং রেস্ট ইমেজ করা হয়। এবং এটার ক্ষেত্রেও স্ট্রেস ইন্ডাকশনটা আমরা এক্সারসাইজের মাধ্যমে করতে পারি, আবার ফার্মাকোলজিক্যাল ইন্ডাকশনও করতে পারি। এবং ছবিটা যেটা করা হয়, আমরা কিন্তু পারফিউশন ইমেজিং করতেছি, এটা হলো নিউক্লিয়ার পারফিউশন ইমেজিং। এখানে একটা ম্যাপিং করা হয়, এটা হলো লেফট ভেন্ট্রিকুলার মাঝখানের পার্টটা অ্যাপেক্স, এবং চারিদিকে যদি দেখি এই পুরোটা এটা একটা 17 সেগমেন্ট একটা ম্যাপ। এখানে যদি লেফট কর্নারি আর্টারি এবং রাইট কর্নারি আর্টারি যে সাপ্লাইং পার্টটা, এটা পুরো এরিয়াটা ম্যাপিং করা হয়, এবং কালার কোডিং এর মাধ্যমে এটা আবার বোঝানো হয় যে কোন পার্টটাতে ভালো ফ্লো আছে এবং কোন পার্টটাতে খারাপ। সেটা কালার যদি আমি দেখি নিচে, এখানে ইসকেমিক এরিয়া ব্লু, তার মানে এই পার্টটাতে ব্লাড সাপ্লাই কম আছে। এখানে যদি দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্রেস এবং রেস্ট। এখানে আমরা স্ট্রেস ইমেজটা যদি দেখি, এখানে কিছু অ্যাবনর্মাল পারফিউশন আছে, রেস্টে গিয়ে আবার সেটা নর্মাল হয়ে গেছে। এবং এখানে যেটা করা হয়, পেশেন্ট প্রিপারেশনের মধ্যে একটা ফাস্টিং আছে, 4 to 6 আওয়ার ফাস্টিং। তারপরে পেট অথবা স্পেক যেটা দিয়েই করি আমরা ইমেজিং করব। ইমেজিংটা স্ট্রেস ইমেজ হলো 5 থেকে 30 মিনিট, মানে আমরা যে ফার্মাকোলজিক্যাল এজেন্টটা ইউজ করব সেটা দেওয়ার 5 থেকে 30 মিনিটের মধ্যে করতে হয়, সেটা হলো স্ট্রেস ইমেজ। টিপিক্যালি 5 মিনিটের সময় করা হয়, এবং যেটা দেরিতে করা হয় 2 থেকে 4 ঘন্টায়, সেটা হলো রেস্ট ইমেজ। এটার ক্ষেত্রেও একই কথা, যদি দুইটাতেই অ্যাবনর্মাল থাকে তাহলে তো ইনফার্কশন, আর যদি স্ট্রেসে অ্যাবনর্মাল থাকে তাহলে ইসকেমিয়া। আমরা যদি একটু দেখি 5 থেকে 30 মিনিটে বা স্ট্রেসের সময় যদি নর্মাল থাকে দুটাতেই তাহলে তো নর্মাল, স্ট্রেসে ডিফেক্ট আছে কিন্তু রেস্টে নর্মাল হয়ে গেছে, তার মানে ইসকেমিয়া। দুটাতেই যদি ডিফেক্ট থাকে তাহলে স্কার অথবা ইনফার্কশন। এবং যদি উল্টা হয়ে যায়, স্ট্রেসেই নর্মাল ছিল রেস্টে ডিফেক্ট, সেটা রিভার্স রিডিস্ট্রিবিউশন এই টার্মটা ইউজ করা হয়। এটা পার্শিয়াল থিকনেস ইনফ্রাকশন, যদি এটার মধ্যে যদি রিভাস্কুলারাইজেশন করা হয়, মানে ট্রিটমেন্ট করা হয়, সেক্ষেত্রে এরকম ইফেক্ট আসতে পারে। আমি জাস্ট এতটুকুই জানি। এরপরে আমাদের এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, করোনারি সার্কুলেশন। এখানে আমরা যদি একটু দেখি, লেফট করোনারি আর্টারি, ওটা মেইন ব্রাঞ্চ, অ্যান্টিরিয়র ডিসেন্ডিং যেটা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম দিয়ে যায়, এবং সার্কামফ্লেক্স যেটা অ্যাট্রোভেন্ট্রিকুলার গ্রুপ দিয়ে যায়। এবং অ্যান্টিরিয়র ডিসেন্ডিং আর্টারি গুরুত্বপূর্ণ ব্রাঞ্চ হচ্ছে এটা ডায়াগোনাল ব্রাঞ্চ এবং সেপ্টাল বা পারফোরেটিং ব্রাঞ্চ। এবং সার্কামফ্লেক্স আর্টারি গুরুত্বপূর্ণ ব্রাঞ্চ হচ্ছে অবটিউজ মার্জিনাল ব্রাঞ্চ, যেটা ভেন্ট্রিকুলার ওয়ালে সাপ্লাই দেয়। এবং পাশে আমরা অ্যাঞ্জিওগ্রাফিক ভিউ দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন ধরনের অ্যাঙ্গুলেশন করে ইমেজগুলো নেওয়া হয়। রাইটটা যদি দেখি, এটা রাইট অ্যাট্রিওভেন্ট্রিকুলার গ্রুপ দিয়ে যায়, এবং পিছন দিয়ে এটা কিন্তু একবারে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের পিছন দিয়ে পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি হিসেবে যায়। এবং তারপরে লেফট ভেন্ট্রিকুলার দিকে যে পার্টটা যায় লেফট ভেন্ট্রিকুলার ব্রাঞ্চ। এবং এটা একটা ম্যাপ, যেটা অ্যাঞ্জিওগ্রাফিক ম্যাপ হিসেবে বলা যেতে পারে। এখানে রাইট এবং লেফট, এখন লেফট মেইন ব্রাঞ্চটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, সার্কামফ্লেক্স এবং অ্যান্টিরিয়র ডিসেন্ডিং। এখানে ডায়াগোনাল ব্রাঞ্চ যেটা ওয়ালে সাপ্লাই দেয়, এবং সেপ্টাল পারফোরেটর গুলো দেখা যাচ্ছে, অবটিউজ মার্জিনাল ব্রাঞ্চ, এবং রাইট কর্নার আর্টারি থেকে অ্যাকিউট মার্জিনাল ব্রাঞ্চ যেটা রাইট কর্নার আর্টারি থেকে, এবং পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি এবং ভেন্ট্রিকুলার ব্রাঞ্চ।
এবং এখান থেকে আমরা একটা আহ, ছবিতে এটা মার্ক করে দিতে পারি যে কোন জায়গাটাতে ব্লকেজ আছে এবং কতখানি ব্লকেজ আছে, সেক্ষেত্রে একটা ভালো ভিজুয়াল ইমপ্রেশন তৈরি হতে পারে। ওকে, আমার ডিসকাশন এতটুকুই ছিল। আপনাদের কেউ যদি কোনো কিছু অ্যাড করতে চান অথবা যদি কিছু কোয়ারি থাকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া ওই যে ফেস ওয়ালাইকুম আসসালাম। কন্ট্রাস্ট এমআর এটা একটু যে বললেন ডিটেক্ট করার জন্য, ভাইয়া ওইটা একটু আরেকবার বল। ফেস কন্ট্রাস্ট ফেস মানে জি ফিজিক্স। জি ভাইয়া। ও, এটা অ্যাকচুয়ালি একটা ছবির মাধ্যমেই বলা হয়েছে। মানে এখানে আমাদের মূল পার্ট হচ্ছে যে একটা হলো বডিতে স্ট্যাটিক টিস্যু থাকে, ম্যাক্সিমাম টিস্যু স্ট্যাটিক, শুধু ভেসেলের ভিতরে ফ্লোয়িং টিস্যু থাকে বা ফ্লোয়িং ফ্লুইড থাকে। এখন এটাতে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এক্সট্রা গ্রেডিয়েন্ট ইউজ করা হয় এমআরআই তে, এবং এই গ্রেডিয়েন্ট দুইটা ফ্লোয়িং ভেসেল বরাবর অ্যাপ্লাই করা হয়, কিন্তু ডিরেকশনটা প্রথমবারে যে ডিরেকশন থাকে পরের বার ডিরেকশনটা অপোজিট করে দেয়া হয়। তাতে যেটা হয় যে স্ট্যাটিক ফ্লুইডটা প্রথম গ্রেডিয়েন্টে যতটুকু ফেজ লস্ট করে দ্বিতীয় গ্রেডিয়েন্ট দেওয়ার পরে ঠিক ততটুকুই গেইন করে আগের কন্ডিশনেই চলে যায়, মোটামুটি আগের কন্ডিশনেই চলে যায়। কিন্তু যেটা ফ্লোয়িং টিস্যু যেটা বা ফ্লোয়িং ফ্লুইড, এটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাইয়ের প্রথম এবং দ্বিতীয় গ্রেডিয়েন্ট কমপ্লিট করার পরে আগের কন্ডিশনে ফেরত যায় না। এটা সামান্য হলেও এদের ফেজটা কম বেশি হয় স্ট্যাটিক পর্শনের চাইতে, এবং কতটুকু ফেজ শিফট হচ্ছে এটা নির্ভর করবে এই ব্লাড ভেসেলের ভিতর দিয়ে ফ্লোয়িং মানে ফ্লো ভেলোসিটিটা কত বেশি। যত বেশি ভেলোসিটি থাকবে এই ফেজ শিফটটা তত বেশি হবে, এবং ফেজ শিফটটা পজিটিভ হতে পারে আবার নেগেটিভও হতে পারে। এই পজিটিভ শিফট নাকি নেগেটিভ শিফট এটার ভিতর থেকে আমরা জানতে পারবো যে এটাতে মানে ফ্লো ডিরেকশনটা কোন দিকে আছে। মোটামুটি কিছুটা ডপলারের মতো। ডপলার শিফটে আমরা ক্যালকুলেট করি, এখানেও হলো ফেজ শিফটটা ক্যালকুলেট করা হয়। ফেজ শিফট ক্যালকুলেট করে আমরা ফ্লো ভেলোসিটিটা সম্পর্কে ধারণা পাবো, এবং পজিটিভ নাকি নেগেটিভ শিফট সেটা থেকে ডিরেকশন সম্পর্কে ধারণা পাবো। এবং এইটা আমাদের বিভিন্ন ভাস্কুলার অথবা কার্ডিয়াক চেম্বারের ভিতরে যদি ফ্লো বেশি থাকে, কোনো ন্যারোয়িং থাকে, সেখানে যে টার্বুলেন্ট ফ্লো হচ্ছে, দুইটা পার্টের মধ্যে যে ফ্লো ভেলোসিটির যে ডিফারেন্স, এই ক্যালকুলেশন গুলো আমরা ফেস কন্ট্রাস্ট এমআরআই তে করতে পারবো। আর টাইম অফ ফ্লাইটে কিন্তু আমরা শুধু বুঝতে পারবো যে এখানে ফ্লো আছে অথবা নাই, জাস্ট এতটুকুই। কিন্তু এটাতে আমরা ফ্লো ফ্লো ভেলোসিটি এবং ফ্লো ডিরেকশন সম্পর্কে ধারণা পাবো। জি ভাইয়া বুঝতে ওকে পারছি। ওকে, আর কি? একটু বলবেন ভাইয়া টাইম অফ ফ্লাইটটা। টাইম অফ ফ্লাইট মেকানিজমটা খুবই ইজি। আমাদের এমআরআই এর যে বেসিক প্রিন্সিপাল, সেখানে হচ্ছে আমরা যে 90 ডিগ্রি পালস গুলো দেই, এই পালসের মাঝখানে যে সময়টা থাকে আমরা কিন্তু রিল্যাক্সেশনের টাইম দেই, মানে লংগিটিউডাল ম্যাগনেটাইজেশন গুলো ডেভেলপ করার টাইম আমরা দেই ইমেজিং এর জন্য। সেক্ষেত্রে আমার লংগিটিউডাল ম্যাগনেটাইজেশনটা ডেভেলপ করতে পারে, কিন্তু আমরা যদি এই 90 ডিগ্রি পালসটাই খুব তাড়াতাড়ি দেই, ইন্টারভালটা যদি খুব কম হয়, তাহলে কিন্তু আমরা তাকে আর এই ফুল রিল্যাক্সেশনের আমরা আর সময় দিচ্ছি না। এবং এই ফুল রিল্যাক্সেশন যদি না হয়, তাহলে আমরা পরবর্তী যে সিকোয়েন্সটা করব, সেটা T1 হোক T2 হোক যেটাই হোক, আমাদের কিন্তু সিগন্যালটা ডেভেলপ করতে পারবে না। এটা আরো অনেক ডিটেলস আছে, তবে এতটুকু মানে প্রিন্সিপাল যে আমরা রিপিটেড 90 ডিগ্রি পালস অ্যাপ্লাই করে কোনো একটা স্পেসিফিক টিস্যুর সিগন্যালটাকে আমরা সাপ্রেস করে রাখতে পারি। এটা হলো বেসিক। এখন যদি আমরা সাপ্রেস করে রাখতেই পারি, সাপোজ আমরা একটা পার্টের টিস্যুকে সাপ্রেস করে ফেললাম, কিন্তু ঠিক কিছু সময়ের মধ্যেই একটা নতুন টিস্যু এখানে চলে আসলো, আমরা কিন্তু এটাকে সাপ্রেস করতে পারতেছি না, কারণ একটা সাপ্রেশনের জন্য মিনিমাম 3টা থেকে 4টা 90 ডিগ্রি পালস লাগবে। এই 3 থেকে 4টা 90 ডিগ্রি পালস পাওয়ার আগেই যদি একটা টিস্যু এখানে থাকে,
সেক্ষেত্রে ওই টিস্যুটা থেকে কিন্তু সিগন্যাল ডেভেলপ করবে এবং সেটা কিন্তু আর কিছুই না, সেটা একটা ফ্লোয়িং ব্লাড। এবং এই টেকনিক অ্যাপ্লাই করে আমরা টিওএফ এমআরএ করি। জি ভাইয়া, থ্যাংক ইউ। ওয়েলকাম। ভাইয়া ওকে। যে ব্ল্যাক ব্ল্যাক ব্লাড ইমেজ আর হোয়াইট ব্লাড ইমেজ, যে ভাই হোয়াইট ব্লাড ইমেজে তো আমরা অ্যানাটমিক্যাল ফাংশনাল দুইটাই অ্যাসেস করতে পারতেছি, তাহলে হ্যাঁ, ভাই মেনলি কি হোয়াইট ব্লাড ইমেজিংটাই করা হয়? মানে ওইটাতে তো ভাইয়া না, দুইটাই অ্যাসেস করা যায়। সবই আসলে করা হয়। আমরা তো যখন একটা ব্রেইনের এমআরআই করি তখন তো জিআরই দেখলে তো অনেক ভালো ধারণা পাওয়া যায়, কিন্তু তারপরে তো আমরা অনেকগুলো করি এরকম। মানে যেটা ডার্ক ব্লাড, এখানে অ্যানাটমিক্যাল অ্যাসেসমেন্টটা বেশি ভালো হবে। হোয়াইট ব্লাডে আবার অ্যানাটমিক্যাল অ্যাসেসমেন্টটা অত ভালো হবে না। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা আজকে এখানেই শেষ করি। কালকে ইনশাল্লাহ আবার কথা হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাইয়া একদম ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া যে ফেস কন্ট্রাস্ট ফেস টিপ যেটা বললেন, এটা কি শুধু ভেসেল দেখার জন্য, মানে হেয়ারের ভেতরে ভেসেল গুলো দেখানো না, শুধু ভেলোসিটি ম্যাপিং বা ফ্লো ভেলোসিটি যেটা দেখা হয়? না না, ভেতর বাইরে যে কোনো ভেসেলই হতে পারে, যে কোনো ভেসেলই হতে পারে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে এমআর অ্যাঞ্জিওগ্রামে আমরা কিন্তু সিটি এবং এমআর অ্যাঞ্জিওগ্রাম যদি কম্পেয়ার করি, মাইনর ভেসেল যেগুলো আছে, ছোট ছোট ভেসেল, এগুলো কিন্তু এমআর অ্যাঞ্জিওগ্রামে অত ভালো দেখা যাবে না। সিটি অ্যাঞ্জিওগ্রামে উইথ কন্ট্রাস্ট যেটা করা হয়, সিটি অ্যাঞ্জিওগ্রাম তো কন্ট্রাস্ট দিয়েই করা হবে, এটাতে কিন্তু মাইনর ভেসেল যেমন করোনারি আর্টারি গুলো অনেক বেশি ভালো বোঝা যাবে। এমআরআই তে কিন্তু মাইনর ভেসেল ভালো বোঝা যায় না, এটা একটু লিমিটেশন আছে। সো বড় ভেসেল বা মেজর ভেসেল এবং কার্ডিয়াক চেম্বার গুলো বেশি ভালো বোঝা যাবে, যেহেতু আমাদের এখানে কন্ট্রাস্ট ছাড়াই আমরা অনেক কিছু করতে পারতেছি। তবে মাইনর ভেসেল গুলোর ক্ষেত্রে কিন্তু একটু লিমিটেশন আছে, সেক্ষেত্রে কিন্তু সিটি বেশি সুপিরিয়র রেজাল্ট দিবে। মানে হচ্ছে যে কার্ডিয়াক এমআরআই এর ক্ষেত্রে যে মেথড গুলা বললেন, যে অনেকগুলা মেথড, ডার্ক ব্লাড, হোয়াইট ব্লাড, ফেস শিট ভেলোসিটি, এখানে হচ্ছে কার্ডিয়াক মানে চেম্বারের মধ্যে হ্যাঁ হ্যাঁ ভেলোসিটিটাও হ্যাঁ, হচ্ছে একই চেম্বারের, পদ্ধতিতে দেখা যাবে। হ্যাঁ চেম্বারের ভেতরে ভেলোসিটিটা মেইনলি কার্ডিয়াক এমআরআই যখন করতেছি, তার মানে আমরা ফাংশনাল স্ট্যাটাস সম্পর্কে জানতে চাচ্ছি, ইজেকশন ফ্র্যাকশন সম্পর্কে ধারণা জানতে চাচ্ছি, ওয়ালের মোশন অ্যাবনর্মালিটি আছে কিনা, ওয়ালের মোশন অ্যাবনর্মালিটি থাকলে ওইটা কি পুরো ওয়াল জুড়ে নাকি কোনো ফোকাল জায়গায় আছে, সেটা আমরা যেটা বললাম ট্যাগিং এর মাধ্যমে আমরা ফোকাল অ্যাবনর্মালিটি থাকলে বুঝতে পারবো। এরকম মেইনলি চেম্বার গুলো সম্পর্কে মেইন। এর সাথে আমরা অবশ্যই অ্যানজিওগ্রামের মাধ্যমে করোনারি আর্টারি সম্পর্কেও পাবো, তবে সেক্ষেত্রে সিটির চেয়ে এটা মানে সিটিটা সুপিরিয়র হবে, মানে মাইনর ভেসেলের জন্য। আচ্ছা, মানে তার মানে হচ্ছে ফেস কন্ট্রাস্টটা তাহলে এমআরএ তে ইউজ করা হয় এবং কার্ডিয়াক এমআরআই তে ইউজ করা হয়। আহ, না, ফেস কন্ট্রাস্ট তো আমরা অন্য জায়গাতে ইউজ করতে পারবো, রেনাল আর্টারি বা অন্যান্য যে কোনো আর্টারিতে ইউজ করতে পারবো, কার্ডিয়াকে শুধু না। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। ওকে, সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে শেষ করতেছি। আগামীকাল ইনশাল্লাহ কথা হবে। আসসালামু আলাইকুম।